আজকে আমরা প্রথমে কমন বেস সিঙ্গেল স্টেজ কমন বেস এমপ্লিফায়ার করব। আমরা বায়াসিং সার্কিট দেখেছিলাম, যদি তোমাদের মনে থেকে থাকে। এই ধরনের দুইটা বায়াস আমরা দেখেছি, একটা হলো ইমিটার বায়াস আর একটা ছিল ভোল্টেজ ডিভাইডার বায়াস। দেখো তো এটা মনে পড়ে কিনা। এই যে এখানে যে বায়াসিং সার্কিটটা দেখছো, এটা সিগন্যালটা দেওয়া হলো কোথায়? দিস ইজ দ্য ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যাল দেওয়া হলো বেজে, সরি ইমিটারে। ইনপুট সিগন্যাল দেওয়া হয়েছে কোথায়? ইমিটারে। আর আউটপুট নেওয়া হচ্ছে কোথা থেকে? কালেক্টর থেকে। আর বেসটা কি? বেসটা কমন আছে, তাই না? হ্যাঁ, গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সেজন্য এটা কমন। আচ্ছা, বায়াসিং কিভাবে হলো সেটা তো তোমরা বুঝতে পেরেছো। এটা এনপিএন ট্রানজিস্টার। এনপিএন ট্রানজিস্টারের ইমিটারের চাইতে বেস হায়ার পটেনশিয়ালে থাকতে হবে। ইমিটার আছে একটা নেগেটিভ ভোল্টেজে আর বেসটা আছে জিরোতে, সেজন্য বেস এর পটেনশিয়াল ইমিটারের চাইতে বেশি। আবার বেজের চাইতে কালেক্টরের পটেনশিয়াল বেশি হইতে হয়, তাই না? কারণ এটাকে রিভার্স বায়াস করতে হয়। তাহলে এখানে আর একটা ভোল্টেজ সোর্স ইউজ করা হলো, ভিসিসি। ঠিক আছে, তাহলে এইটার ভোল্টেজ হলো জিরো। এখানে ভিসিসি যদি একটা পজিটিভ ভোল্টেজ হয়, তাহলে এইভাবে বায়াসিংটা আমাদের প্রপারলি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যদি এসি অ্যানালাইসিস করতে চাই, তাহলে সেই আগের কথা, আমাদের ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে, ক্যাপাসিটরগুলোকে শর্ট করতে হবে। দেখো এই যে এটাকে শর্ট করলাম, এটাকে শর্ট, এখানে এই টার্মিনালটাও গ্রাউন্ডের সাথে শর্ট হবে থ্রু দা ভিসিসি। এই টার্মিনালটাও গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাবে। কিন্তু এটা কি হয় দেখো তো একটু, এই টার্মিনালটাও শর্ট, তাই না? দেখো এই যে এখানে দিয়েছি, এই টার্মিনালটাও শর্ট আছে, আবার নিচের টার্মিনালটাও কি আছে? শর্ট আছে। তাহলে কারেন্ট তো এখান দিয়ে আর পাস করবে না, তাই না? ইনপুট সিগন্যাল যে তুমি দিচ্ছ সেটা তো এখান দিয়ে চলে যাবে, তাই না? এসি সিগন্যালের কথা যদি বলি, এই এসি সিগন্যালটা কি এই রেজিস্ট্যান্স দিয়ে যাবে? এসি সিগন্যালটা এই যে এখান দিয়ে চলে যাবে, যেহেতু এটা কি হয়ে গেল তোমার? শর্ট হয়ে গেছে। না 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 না, ভুল বলতেছি। একটু খেয়াল করো। হ্যাঁ, এইটা শর্ট হয়েছে, কিন্তু এসি সিগন্যালের জন্য এটা প্যারালাল আছে। সরি, তাকাও, যে এইটা মনে করো এসি সোর্সের একটা টার্মিনাল, এটা হলো এসি সোর্সের আরেকটা টার্মিনাল, তাই না? এসি সোর্স, সোর্সের এটা হলো একটা টার্মিনাল, যেটাকে আমরা গ্রাউন্ড বলতে পারি, বা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। তাহলে এই রেজিস্ট্যান্সটা প্যারালালে আছে, শর্ট না। সরি, ভুল বলে বলেছিলাম, এটা কি প্যারালালে আছে? দেখো। আচ্ছা, আমরা তাহলে এখন এটার এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি। এই যে ট্রানজিস্টরের বেস টার্মিনাল গ্রাউন্ডে দিতে হবে, বেস টার্মিনাল গ্রাউন্ডে দিয়ে দিলাম, এই যে এখানে, নাকি? আচ্ছা, ইমিটার টার্মিনালের সাথে দুইটা কম্পোনেন্ট কানেক্টেড হবে প্যারালালি। একটা হবে হলো সোর্স, আর একটা হবে হলো আরই। দেখো এটা ঠিক আছে কিনা? এই যে সোর্স এবং আরই প্যারালালি কানেক্টেড হলো। সোর্সের এক টার্মিনাল গ্রাউন্ডে, আরেক টার্মিনাল ইমিটারে দিয়ে দিলাম। এই আরই রেজিস্টারের এক টার্মিনাল ইমিটারে, আরেক টার্মিনাল গ্রাউন্ডে, এই যে দিলাম। ঠিক আছে, আর এখানে যে দুইটা রেজিস্টার দেখতে পাচ্ছ, একটা হলো আর সি আর এল, এরা কি হবে? কালেক্টরের সাথে হবে এক টার্মিনাল, অপর টার্মিনাল কি হবে? গ্রাউন্ডের সাথে হবে। ঠিক আছে, তাহলে এই সার্কিটের একটু রিয়ারেঞ্জ করে ড্র করলে এটা পাওয়া যাচ্ছে। এটা বুঝেছো কিনা দেখো, এই সিটা বুঝেছো কিনা, নিজের একটু মিলিয়ে দেখো দেখি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমরা এইটার থেকে এই কমন স্টুডেন্ট গুলো আসতে থাকে, তো বারবার আমাকে ব্যাক করতে হয়। এখান থেকে আমরা অ্যানালাইসিস করব, কিন্তু এই অ্যানালাইসিসে যাওয়ার আগে আমরা একটু ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা দেখে আসি। এই যে দিস ওয়াজ দ্য ভোল্টেজ ডিভাইডার সার্কিট ফর কমন বেস অ্যাম্পলিফায়ার। কমন বেস অ্যাম্পলিফায়ার হলো কিভাবে? আমরা একটা ক্যাপাসিটর দিয়ে এই এসি সিগন্যালের জন্য বেসটাকে কি করে দিয়েছিলাম? শর্ট সার্কিট করে দিয়েছিলাম। এই সার্কিট আমি আগেও এক্সপ্লেন করেছি, তোমাদের মনে আছে না? যে এটা ভোল্টেজ ডিভাইডার বায়াস ইউজ জি স্যার। কমন বেস অ্যাম্পলিফায়ার। এখন আমরা কি করব, ওই
এসি ইকুইভ্যালেন্ট ড্র করব। তাহলে এসি ইকুইভ্যালেন্টের জন্য এটা শর্ট হয়ে যাবে, এটা শর্ট, এটা শর্ট, এই যে এখানে শর্ট গুলো আমি দেখিয়েছি। হ্যাঁ, এখন এই যে অ্যাডমিট অল আমি দিচ্ছি, তোমরা তো এটাও দেখতে পাও তাই না? এই মুহূর্তে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ তার মধ্যে এই আমাদের নতুন স্টুডেন্ট জয়েন করতেছে সেটা দেখা যায়? না স্যার, দেখা যায় না। দেখা যায় না। আচ্ছা, আমাকে বারবার ইন্টারাপ্ট হচ্ছে হলো স্টুডেন্টরা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমাদের যে কমন রুল আছে, ক্যাপাসিটর গুলোকে শর্ট করে দিব। এখানে 3টা ক্যাপাসিটর আছে, শর্ট করে দিলাম। এখানকার ভিসিসি কে শর্ট করে দিলাম। এই বায়াসটা হলো একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স দিয়ে তুমি যদি বায়াস করো, এই যে দেখো কোনো নেগেটিভ ভোল্টেজ নেই। এইটাকে রিড্র করলে এটা হবে, সেটা বুঝেছো কিনা? জি স্যার, আচ্ছা, বুঝতে এই পেরেছি। R1 R2 এই দুইটা ইফেক্টিভ হবে না। কেন ইফেক্টিভ হবে না? এখানে ভিসিসি দিয়ে এটা শর্ট হয়েছে, আর এখান দিয়ে এই ক্যাপাসিটর দিয়ে শর্ট হয়ে গেছে। তার মানে R1 এর দুইটা টার্মিনালেই গ্রাউন্ডের সাথে চলে গেল। সিমিলারলি R2 এর একটা টার্মিনাল তো অলরেডি গ্রাউন্ডে ছিল, অপর টার্মিনাল গ্রাউন্ডে চলে গেল ক্যাপাসিটরের দিয়ে। তাহলে এসি সিগন্যালের জন্য আমাদের যে R1 এবং R2 এই দুইটা রেজিস্টার ইফেক্টিভ হবে না। তাহলে এখন এই দুইটা সার্কিটকে কম্পেয়ার করো তো, দেখো আমার এই যে উপরে এটা হলো কমন, সরি, ইমিটার বায়াসের জন্য, আর এটা হলো কোন বায়াস? এটা হলো ভোল্টেজ ডিভাইডার বায়াস। তাহলে দেখো দুইটা কিন্তু সেম সার্কিট হয়ে গেল ফর এসি সিগন্যাল, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু অপারেশনটা একটু এক্সপ্লেন করব, যে এখানে যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন কি হবে। খেয়াল করো, এইখানে আমরা কি রকম ভোল্টেজ দিয়েছি বলতো? বায়াসিং, ডিসি বায়াসিং এর কথা বলো। ইমিটারের রেসপেক্টে বেজের ভোল্টেজটা কি বেশি না কম? ডিসি বায়াস এনপিএন ট্রানজিস্টরে ইমিটারের চাইতে বেজের ভোল্টেজ কি বেশি হবে না কম হবে? হ্যাঁ, কেউ কি আনসার দিতে পারছো না? স্যার, বেশি। বেশি, বেশি হবে। কেন বেশি হবে সে তো জানো, এগুলো তো পুরোনো কথা, চট করে উত্তর দেওয়া উচিত ছিল। বেশি হতে হবে কারণ এখানে ভোল্টেজ ডিভাইড করেছো। এখানে যদি 12 ভোল্ট হয়, এখানে যদি একটা ভোল্টেজ দাও সে 6 ভোল্ট, তাহলে বেজে চলে আসলো 6 ভোল্ট, আর এখানে চলে আসলো কি 0 ভোল্ট। তাহলে বেজ ভোল্টেজ ইজ হায়ার দ্যান ইমিটার ভোল্টেজ, তাই তো? আচ্ছা, এটা নরমালি ছিল। এখন যখন পজিটিভ হাফ সাইকেল এখানে আসলো, এখানে 0 ভোল্টেজ দিয়েছিলে তুমি, বা একটা ভোল্টেজ দিয়েছিলে, কিছু একটা ভোল্টেজ, এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছিল। সেই কারেন্টের ড্রপের কারণে এখানে একটা ভোল্টেজ তৈরি হয়েছিল। আমরা এই মিটারে ভোল্টেজ দেই কত? 1.5 ভোল্ট এরকম দেই, তাই না? 1.5 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, একটা রুল বলেছিলাম যে কত ভাগের এক ভাগ, যেন নাকি মনে আছে না? ভিসিসির কত ভাগের এক ভাগ। আচ্ছা, তাহলে এখানকার ভোল্টেজটা বড় হবে। এখন এসি সিগন্যালের যখন পজিটিভ হাফ সাইকেল আসবে, তখন এই টার্মিনালের ভোল্টেজটা আরো বেড়ে যাবে না? এটা বুঝো কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই টার্মিনালের ভোল্টেজ যদি আরো বেড়ে যায়, তাহলে বেস এবং ইমিটারের যে ভোল্টেজ ডিফারেন্সটা ছিল, সেই ডিফারেন্সটা কি কমে গেল না আগের চাইতে? জি স্যার, কমে যাবে। কমে যাবে। তাহলে এইটা আমি একটা গ্রাফের মাধ্যমে যদি দেখাই, যে সোর্স ভোল্টেজ মানে ইনপুট ভোল্টেজ, এখানে সোর্স ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ যাই বলে, এই যে ভিএস না, সোর্স ভোল্টেজের ভ্যালু কি হলো? পজিটিভ হাফ সাইকেল আসলো। পজিটিভ হাফ সাইকেল আসলে ইমিটার পয়েন্টের ভোল্টেজটা বাড়বে। এই যে ইমিটার পয়েন্টের ভোল্টেজটা বাড়বে। ইমিটার ভোল্টেজটা যদি বাড়ে, ঠিক আছে, তাহলে তোমার কি হবে? এই বেস পয়েন্টের ভোল্টেজটা কমে যাবে, তাই না? সোর্স ভোল্টেজটা, সোর্সে দেখো, সোর্সের একটা টার্মিনাল কোথায় কানেক্ট করা আছে? গ্রাউন্ডে। আর বেসটাও গ্রাউন্ডে কানেক্ট করা আছে। গ্রাউন্ডের রেসপেক্টে ইমিটারের ভোল্টেজ ইনক্রিজ করলে বেজের রেসপেক্টেও করবে। কেন বলো তো? কারণ
বেজও তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে আছে, মানে শর্ট পাথ। শর্ট হয়ে আছে, হ্যাঁ। সেই জন্য আমরা যেটা বলতে পারি যে এসি সিগন্যাল আমার কার ভোল্টেজ বাড়িয়ে দিচ্ছে, এসি সিগন্যাল ভোল্টেজ বাড়াচ্ছে বেজের রেসপেক্টে ইমিটারের, ঠিক না? জি এটা স্যার। ভালো মতো বুঝে নাও তো, যে বেজের রেসপেক্টে ইমিটারের ভোল্টেজ বাড়িয়ে দিচ্ছে কে? ইনপুট সিগন্যাল। তাহলে আমার যে ডিসি কন্ডিশনে ইমিটারের রেসপেক্টে বেজের ভোল্টেজটা বেশি ছিল, সেই ভোল্টেজটা এখন কমে যাবে। এই যে ভিবিই, দেখো ভিবিই কি হলো, কমলো। এটা বুঝেছো কিনা? হ্যালো, এই বেজ ইমিটার ভোল্টেজটা এখন কমে গেল, সেটা বুঝেছো কিনা? হ্যাঁ, এটা স্যার ডিফারেন্স না? ডিফারেন্স, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো একটা বাড়লে আরেকটা কমবে, কারণ তুমি তো পোলারিটি চেঞ্জ করেছো। আচ্ছা, তাহলে যদি বেজ ইমিটার ভোল্টেজ যদি কমে যায়, তাহলে তোমার কি হবে বলো? কালেক্টর কারেন্ট এখানে বড় হাতের আমি দিয়েছি, কেন এখানে ডিসি সহ ড্র করেছি তো সেই জন্য। কালেক্টর কারেন্ট এখন কি হবে? কমে যাবে। বেজ ভোল্টেজ যেই রেটে কমে, কালেক্টর ভোল্ট কারেন্টও সেই একই রেটে কমে। দেখো, বেজ ভোল্টেজ কমলে বেজ কারেন্ট কমবে, বেজ কারেন্ট কমলে কালেক্টর কারেন্ট কমবে, ঠিক না? জি স্যার। তাহলে কালেক্টর কারেন্ট যদি কমে যায়, তাহলে কালেক্টর ভোল্টেজ কি হয়? বেড়ে বেড়ে যায়। কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই যে এখানে রেজিস্ট্যান্স আছে, এই যে, কারণ এই রেজিস্ট্যান্সের ড্রপটা তখন কমে যাবে। ঠিক একই ভাবে তোমার এই এই কে কথা বলে? হ্যাঁ, আমি যখন কোশ্চেন করি তখন অ্যান্সার দিবে। আচ্ছা, তাহলে এবার আমরা নেগেটিভ হাফ সাইকেলের কথা, এই পোর্শনটুকু আমি যদি কনসিডার করি, এই যে এখানে দেখো, এইটা হলো কি এসি সিগন্যালের নেগেটিভ হাফ সাইকেল। এখন এই নেগেটিভ হাফ সাইকেল যখন আসে, তখন এই গ্রাউন্ডের রেসপেক্টে এই টার্মিনালটা আরো নেগেটিভ হয়ে যাবে না? জি স্যার। তাহলে এটা যদি আরো নেগেটিভ হয়, তাহলে এখানে আগে যতটুকু বেজ ভোল্টেজ ছিল, বেজের ভোল্টেজটা ইমিটারের সাইডে যতটুকু হায়ার ছিল, এখন আরো হায়ার হয়ে যাবে। মানে এমিটার টার্মিনালের রেসপেক্টে। হ্যাঁ, এমিটারের রেসপেক্টে। আচ্ছা, মনে করো তুমি বায়াসিং করেছিলে, তাহলে তো হচ্ছে ডিফারেন্সটা আরো বাড়বে। হ্যাঁ, ডিফারেন্সটা বাড়বে। তো ডিফারেন্সটা যদি বাড়ে, তাহলে এখন বেস কারেন্ট কি হবে? বেস কারেন্ট বাড়বে। বেস কারেন্ট বাড়লে কালেক্টর কারেন্ট বাড়বে। বাড়বে। কালেক্টর কারেন্ট যদি বেড়ে যায়, তাহলে আউটপুট ভোল্টেজ কি হবে? কমে যাবে। কমে যাবে। তাহলে আমরা এই যে এইভাবে এখানে ডেসক্রিপশনটা দেয়া আছে, আমি একটু ভিডিওতে দেখিয়ে দিই। এই যে এখন ভিডিওতে রেকর্ড হচ্ছে না, এই যে এই পর্যন্ত ডেসক্রাইব করা আছে। তাহলে দেখো, আমি এখন যদি একেবারে আমাদের ফাইনাল সিগন্যালের সাথে আউটপুট ভোল্টেজের কম্পেয়ার করি, এই আউটপুট ভোল্টেজটা পাচ্ছ কালেক্টরের এক পাশে। when this collector voltage passes through the output capacitor, the DC portion will be blocked, তাই না? এখানে ডিসিটা আসবে, কারণ এখানে তো একটা ক্যাপাসিটর আছে, তাই না? এখানে ক্যাপাসিটর থাকার কারণে এখানকার ডিসিটা আউটপুটে আসবে না। তাহলে এই যে এখানে যে সিগন্যালটা দেখতেছো, এর আউটপুট লেভেলটা কি হবে? ব্লক এটা হয়ে যাবে। হয়ে যাবে। ব্লক হয়ে যাবে। তাহলে ব্লক হয়ে গেলে এরকম একটা স্মুথ আমরা পিওর এসি সিগন্যাল পেয়ে যাব আউটপুট টার্মিনালে। তাহলে ইনপুট টার্মিনালের সিগন্যাল, ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যাল কম্পেয়ার করে দেখো, ইজ দেয়ার এনি ফেজ শিফট? নো, দেয়ার ইজ নো ফেজ শিফট। তাহলে আমরা বলতে পারি কমন বেজের জন্য আমার ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যালের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, তাই তো? ইনপুট সিগন্যাল বাড়লে আউটপুট সিগন্যালও বাড়বে। এই অপারেশনটা কি বুঝেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস শুরু করব আমরা কোনটা দিয়ে? এখানে কমন বেজ এমপ্লিফায়ারের ইমিটার বায়াস নাও, যে এরকম ইকুইভ্যালেন্ট সার্কিট পাওয়া যায়। ভোল্টেজ ডিভাইডার বায়াস নিলেও এক্স্যাক্টলি সেম ইকুইভ্যালেন্ট সার্কিট পাওয়া যায়। তাহলে যে কোনো একটা দিয়ে তো আমরা স্যার অ্যানালাইসিস করলেই পারি। তারপরে স্যার স্যার ওই যে মানে ইনপুট ভোল্টেজ যেটা এসি ভোল্টেজ, এটা ইমিটারে দেওয়া হচ্ছে। ভলিউম না, আমারটা ভলিউম।
হ্যাঁ বলো, আবার কোশ্চেনটা আবার করো। আমি মানে ইনপুট ভোল্টেজ যেটা, এটা হচ্ছে ইমিটারে দেওয়া হচ্ছে। এটা তো নরমালি মানে বেসে থাকে না, বেসে না, এখন কোন বায়াস করছো তুমি? ভোল্টেজ মানে ডিভাইডার বা না, কোন কনফিগারেশন করছো? কমন ইমিটার। কমন ইমিটার করছি নাকি? তুমি কখন আসলা? ও স্যার, মানে কমন কমন বেস, বেস। কমন বেস, সরি সরি। ঠিক আছে, তাহলে কমন বেস হইলে ইমিটার দিব ইনপুট, কালেক্টর থেকে নিব আউটপুট। আচ্ছা, তাহলে এই দুইটা সার্কিট আমাদের এক্স্যাক্টলি সেম, দ্যাটস ওয়াই ইউ ক্যান অ্যানালাইজ এনি ওয়ান অফ দেম। ঠিক আছে, যে কোনো একটাকে ধরে আমরা অ্যানালাইসিস করব। তাহলে এখন এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট কি? এটা কমন বেজের জন্য ট্রানজিস্টরের একটা আরই মডেল পাবো আমি। সেই ট্রানজিস্টরের আরই মডেল ধরে এই ফিগারটাকে আমি ড্র করে দিব। তোমরা এইটুকু একটু মনে রাখার চেষ্টা করো। এই যে ট্রানজিস্টরের লেফট হ্যান্ড সাইডে কি আছে? একটা ভোল্টেজ সোর্স আছে, আরই আছে। আর রাইট হ্যান্ড সাইডে আরসি এবং আরএল। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে এই যে আরসি এবং আরএল রাইট হ্যান্ড সাইডে দিয়ে দিলাম। আর লেফট হ্যান্ড সাইডে কি ছিল? আরই এবং এই যে ভোল্টেজ সোর্স, সিগন্যাল সোর্স। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন ট্রানজিস্টরের কমন বেজের ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু এই যে এরকম ছিল। এখানে বিটা টাইম ছিল না। এটা কি মনে মনে করতে পারছো? আচ্ছা, মনে না থাকলে আমি একটুখানি আবার দেখাই। এটা 23 নাম্বার পেজে ফিরে আসবো আমি। আচ্ছা, এই যে এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো আমি ড্র করেছিলাম। এইটা হলো কিসের? পিএনপি ট্রানজিস্টরের কমন বেজের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কোথায় আছে? ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হলো কমন ইমিটার। তাহলে কমন ইমিটার, এটাও কমন ইমিটার। এই যে দেখো, এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা খেয়াল করো। এই যে এটা হলো আগে পড়িয়েছি আরই মডেল অফ এনপিএন ট্রানজিস্টর ইন সিবিসি, কমন বেস কনফিগারেশন। তাহলে কমন বেস কনফিগারেশনে তুমি কি কি পাবে বলো? এটা ইমিটার থেকে বেস পর্যন্ত পাওয়া যাবে একটা রেজিস্টার আরই। আর কালেক্টর এবং বেস টার্মিনালে পাওয়া যাবে আউটপুট রেজিস্ট্যান্স। আর কি পাওয়া যাবে? আউটপুট রেজিস্ট্যান্স আর হলো কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, নাকি? এটা একটু মনে রাখতে পারবে না? আলফা আই দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে আমরা আবার 23 তে চলে যাই, পেজ নাম্বার। এই যে এখানে দেখো, ইমিটার থেকে বেজে কি ছিল? এই আরই, আরই ছিল। আর এই পাশে এই যে আরও এবং আলফা আই ছিল। ঠিক আছে, এইটা হলো আমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এটা কোথা থেকে কিভাবে আসলো স্টেপ বাই স্টেপ, সেটা কি বুঝতে পারবে তো? হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতেছি। হ্যাঁ, আমি কিছু কোশ্চেন করলে অ্যান্সার দিতে হবে, না হলে আমি কিভাবে পড়াবো? তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা না বললে তো কিভাবে বুঝবো? হুম। এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা যে আমাদের আসলো, ইকুইভ্যালেন্ট সার্কিটটা প্রথমে আমরা দুইটা বায়াসিং সার্কিট নিলাম। একটা নিয়েছি হলো, এই যে আবার স্টুডেন্ট আসছে, একটা নিয়েছিলাম হলো ইমিটার বায়াস, আর একটা নিয়েছিলাম ভোল্টেজ ডিভাইডার বায়াস। সেই বায়াসিং সার্কিট থেকে আমরা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলাম। এসি ইকুইভ্যালেন্ট সার্কিট দেখলাম যে দুইটার জন্য সেম আসছে। তাহলে তাদের যে কোনো একটা নিয়ে অ্যানালাইসিস করলেই হবে। তারপরে ট্রানজিস্টরের আরই মডেল এখানে বসালাম। তাহলে বসিয়ে আলটিমেটলি এই ফিগারটা পেলাম। ঠিক আছে, এখন আরই মডেলের আমরা এখানে আগেই শিখেছিলাম যে ইমিটার থেকে বেস পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আসবে আরই। আর আউটপুট টার্মিনালে থাকবে কি? কারেন্ট সোর্স এবং এই আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এদিক দিয়ে যেই কারেন্ট যাবে সেটা কি কারেন্ট? যেহেতু এটা ইমিটার টার্মিনাল সেহেতু আই কারেন্ট যাবে। আর এদিক দিয়ে যেই কারেন্টটা, ইমিটার কারেন্ট যদি ডিভাইসের দিকে ফ্লো করে, তাহলে অন্য দুইটা কারেন্ট কি হয়? ডিভাইস থেকে বের হয়, তাই না? তাহলে এখান থেকে এই যে আইসি বের হয়ে গেল। ইমিটার দিয়ে এখান দিয়ে যেটা কি আছে, নিচের দিকে বেজ আছে, বেজ দিয়েও বের হবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে যে ইম্পিডেন্সটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলবো হলো জেড ই। কারণ কি?
এই ইম্পিডেন্সটা জেড ইমিটার টার্মিনালে মেজার করা হচ্ছে, আর এখান থেকে যেটা আমরা পাবো এই টার্মিনালে, এখানে হলো ইনপুট টার্মিনাল, সেই জন্য এটাকে বলা হচ্ছে জেড আই। আচ্ছা, তাহলে এটা তোমরা নেক্সট ক্লাসে আমাকে ইনফর্ম করো যে যদি কোনো সমস্যা থাকে। আমরা এখান থেকে অ্যানালাইসিস শুরু করে দিই। আচ্ছা দেখো তো ইনপুট ইম্পিডেন্সটা কত হবে। ইনপুট ইম্পিডেন্সটা হবে কি, যেটাই সিম্পলি এই যে এখানে যদি ধরি এই টার্মিনালের মধ্যে জেড এর ভ্যালু কত হয়, জেড ই কিছুই না, আর ই, ঠিক কিনা? এই বলো, ইমিটার এবং বেজ এই দুই টার্মিনালের মধ্যে ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স কতটুকু আছে? আর ই। আর ই, শুধু আরই। শুধু আর ই। তাহলে জেড এর ভ্যালু হবে আর ই, আর জেড আই কত হবে? জেড আই হবে হলো আর ই প্যারালাল এই স্মল আর ই, ঠিক না? স্মল আরই। জি স্যার। এখন আর ইটা অনেক সময় এটা এই আর ই স্মল আর ই কিভাবে ক্যালকুলেট করে বলো দেখি? 26 মিলিভোল্ট বাই আই ই। ডিভাইডেড বাই আই, এর ভ্যালু মানে টিপিক্যাল ভ্যালু বলো তো? স্যার 100 ওহমস এর বেশি হয় না। হয় না, রাইট। আর ইমিটার এর রেজিস্টারটা কি হয়, বড় হয় না? আর ইটা বড় হয় স্যার। হ্যাঁ, কিলো 1 কিলো 1.5 কিলো এরকম। তাহলে এই দুটোর মধ্যে ইফেক্টিভ কে হলো? আর ই আর মানে স্মলটা। স্মলটা। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট পাওয়া গেল, সেটা হলো কি, কমন বেস এমপ্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স ভেরি লো। বুঝছো? ইনপুট ইম্পিডেন্স কি ভেরি ভেরি লো। লো। এবার আউটপুট ইম্পিডেন্স বের করবো, ঠিক আছে? এখান থেকে আউটপুট ইম্পিডেন্স কত হবে? ওই যে আউটপুট ইম্পিডেন্স বের করতে হলে ইনপুটকে শর্ট করে দিতে হয়, ভোল্টেজ থাকে না। তাহলে এখানে যদি ভোল্টেজ না থাকে কোনো কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো না করলে এখানে কারেন্ট সোর্সটাকে আমরা ওপেন চিন্তা করব। তাহলে এবার তিনটা রেজিস্ট্যান্স কি হবে, এখানে প্যারালাল চলে আসবে না আউটপুটে? দেখো, যদি তুমি আর এল সহ মেজার করো, আর এল কে সাধারণত আমরা মেজার করি নাই, ঠিক আছে? আচ্ছা, করলে আর এল প্যারালাল হবে, আর না করলে আর এল প্যারালাল হবে না। এখানে আমি কোন টার্মিনালে দিয়েছি আউটপুট, দেখো এখানে দিয়েছি না? তার মানে আমি শুধু সার্কিটকে চিন্তা করলাম, আর এলটা তো এক্সটার্নাল জিনিস, সেটাকে বাদ দিলাম। তাহলে আর এল কে যদি বাদ দেই তাহলে তোমার দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আসবে, একটা হলো স্মল আর ও আর আর সি। তাহলে এই যে আর ও আর সি, তাহলে এইটা আউটপুট ইম্পিডেন্স কত হলো? আর সি। আচ্ছা, কমন ইমিটারেও কিন্তু সেম ছিল, তাই না? জি স্যার। কমন ইমিটারে সেম ছিল। তাহলে দেখা যাচ্ছে আউটপুট ইম্পিডেন্সের কোনো ডিফারেন্স নেই। এবার আসে ভোল্টেজ গেইন আমরা বের করব। আচ্ছা, ভোল্টেজ গেইন বের করার জন্য এখানে এই আই সমান কত? এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে আই সমান কত হবে দেখো? ভিই ডিভাইডেড বাই আর ই, ঠিক না? ভিই ডিভাইডেড বাই আর ই, এটা জি দেখো। স্যার ঠিক আছে। এখন ভিই সমান কত? ভি ইন, এটা তো প্যারালাল আছে, তাহলে ভি ইন ডিভাইডেড বাই আর ই বলতে পারি। তাহলে আই সমান কত? এই যে ভি ইন ডিভাইডেড বাই আর ই, ঠিক আছে? এবার আউটপুট ভোল্টেজটা কত হবে দেখো? এইটাকে যদি আমি কারেন্ট চিন্তা করি, যে এই কারেন্টটা ফ্লো করছে কয়টা রেজিস্ট্যান্স দিয়ে বলো? একটা, দুইটা, তিনটা। আচ্ছা বলো তো এখন কারেন্ট কোন দিকে যাচ্ছে? ডাউনওয়ার্ড, ঠিক না? স্যার ডাউনওয়ার্ড। আচ্ছা, ডাউনওয়ার্ড যদি হয় তাহলে উপরে টার্মিনালটা পজিটিভ হবে। পোলারিটি ঠিক আছে। হ্যাঁ, পোলারিটি ঠিক আছে। তাহলে তোমার আউটপুট ভোল্টেজটা হবে দিস কারেন্ট মাল্টিপ্লাইড বাই স্মল আর ও প্যারালাল আর সি প্যারালাল আর এল। আচ্ছা, এইটা আর এল কে কেন কনসিডার করি? কারণ এখানে ভোল্টেজটা নেই যে আর এল এর অ্যাক্রসে, আউটপুটটা তো লেভেলিং করতেছে তুমি আর এল এর অ্যাক্রসে। আর যদি বলো স্যার এখানে করব, এখানে করলেও একই তো হয়ে যাবে, তাই না? মানে কারেন্টটা তখন তিনটা ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে রেজিস্ট্যান্স যখন মেজার করেছি তখন আর এল নেই নাই। কেন নেই নাই? আমি এই টার্মিনালে বলছি রেজিস্ট্যান্সটা। এখন তুমি যদি বলো এই টার্মিনালেই আমি ভোল্টেজ গেইনটা বের করব, তো এই টার্মিনালের ভোল্টেজ আর এই টার্মিনালের ভোল্টেজ তো সেম, তাই না? তাহলে আর এল স্যার অটোমেটিক্যালি ইফেক্টেড
মানে ইফেক্টিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আসো আউটপুট ভোল্টেজ। আমার কারেন্টের মান কত ছিল? এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে হলো আলফা আই ই হবে। আই হবে। আমি একটু কারেকশন করে দিয়েছি, আমি একটু ওয়ার্ড ফাইলটা সেজন্য বের করে রেখেছি। এই অ্যাডমিট সবার একটু অ্যাডমিট করতে হবে। এইখানে কোথায় যেন ভুলটা ছিল, এইটা না? জি স্যার। তাহলে আমাদের কারেন্টের ভ্যালু ছিল আলফা আই মাল্টিপ্লাইড বাই কি, আর ও প্যারালাল আর সি প্যারালাল আর এল। এখানে তুমি এই ইকুয়েশনের মধ্যে আই দেয়া আছে না, দেখো 5.25 এ কি আছে, আই ই। আই। তাহলে এখানে আই এর ভ্যালুটা আমরা বসাবো। তাহলে আই পরিবর্তে চলে আসলো কত, ভি ইন ভি ই ডিভাইডেড বাই বাই আর ই। আর ই। আচ্ছা, তাহলে এখন এই পাশের এই ইনপুট ভোল্টেজটাকে বাম পাশে নিয়ে যাও। তাহলে এখানে উপরে থাকবে হলো ভিও, নিচে থাকবে ভি ইন, আর ওর পাশে রেখে আসতেছে কি, রেখে আসতেছে এই টার্মগুলো। তো এখন দেখো এর মধ্যে এই তিনটার মধ্যে আরো আরো কেমন হয় বলো দেখি। স্যার সব থেকে বড়। সবচেয়ে বড়। তাহলে আমি এটাকে নেগলেক্ট করতে পারবো যেহেতু প্যারালালি আছে। আচ্ছা, এখন কমন বেস কনফিগারেশনের কারেন্ট গেইন আলফা, আলফার ভ্যালু কি রকম হয় বলো দেখি। স্যার অলমোস্ট 1। অলমোস্ট 1। তাহলে এখানে এটাকে 1 দিলাম, আর ওটাকে আমি নেগলেক্ট করলাম। তাহলে আমার গেইন হয়ে গেল কত, আর সি প্যারালাল আর এল ডিভাইডেড বাই আর ই। ঠিক আছে, এই যে। আচ্ছা, এখন কোন সার্কিটে কেউ যদি লোড না লাগায়, লোড যদি জানা না থাকে, তাহলে আমরা লোডটাকে বাদ দিয়ে শুধু আর সি বাই আর ই চিন্তা করবো। হ্যাঁ, ইফ দ্য লোড ইজ নট কানেক্টেড, তাহলে আমরা কি পেয়ে গেলাম, ভোল্টেজ গেইন পেয়ে গেলাম। হ্যাঁ, এই ভোল্টেজ গেইনে এখানে কোনো নেগেটিভ সাইন আছে? না স্যার। কমন ইমিটারে ছিল, ছিল। কমন ইমিটারে ছিল বলেই সেটা, ফেজ শিফট। হ্যাঁ 180 ডিগ্রি ফেজ শিফট। আর এখানে 180 ডিগ্রি ফেজ শিফট নেই, জিরো ফেজ শিফট। এবার কারেন্ট গেইন আমরা বের করব। আচ্ছা, কারেন্ট গেইন, কারেন্টটা এটা হলো ইনপুট কারেন্ট। এই ইনপুট কারেন্ট এসে দুইটা ব্রাঞ্চে এটা কি হবে, ডিভাইড হয়ে যাবে। দেখো এখান থেকে কিছু যাবে, আবার এখান থেকে কিছু যাবে। তাহলে আমি আই এখান থেকে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে আমি বের করতে চাচ্ছি হলো আই এর মান। হ্যাঁ, দেখো তো আই সমান কত হবে তাহলে, কারেন্ট ডিভাইডার রুল বের করে, এই যে এটা ঠিক আছে কিনা দেখে নাও। ফিগারটা দেখাবো, এই বলো। এখানে একটা কারেন্ট আসছে আই ইন, সেই কারেন্ট এসে এখানে ডিভাইড হচ্ছে, ডিভাইড হয়ে এই আর স্মল আর এর মধ্য দিয়ে যেটুকু ফ্লো করছে সেটাকে আমরা বললাম কি, আই ই। ঠিক আছে। ঠিক আছে, তাই না, আই ই বললাম। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের কারেন্ট গেইন, এই সরি আই। এবার আউটপুট কারেন্ট আমরা কাকে বলছি, দেখো আউটপুট কারেন্ট বলতেছি যেই কারেন্টটা আর এল এর মধ্য দিয়ে ফ্লো করতেছে। ঠিক আছে, যে কারেন্টটা আর এল এর মধ্য দিয়ে ফ্লো করছে। তাহলে এখানেও একটা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে হবে। এই যে টোটাল কারেন্ট, এই টোটাল কারেন্টটা তিনটা ব্রাঞ্চের মধ্যে কি হবে, ডিভাইড হবে। তোমরা নিজেরা বলো তো কত হবে, এই আই ওর ভ্যালু কত হবে। এই দুইটাকে প্যারালাল হিসাবে চিন্তা করো, দুইটাকে প্যারালাল করে দিলাম। আমি চাচ্ছি কোন ব্রাঞ্চেরটা, আর এল এরটা। তাহলে টোটাল কারেন্টকে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে, এই স্মল আর ও প্যারালাল আর সি দিয়ে। তাহলে এই যে স্মল আর ও প্যারালাল আর সি দিয়ে মাল্টিপ্লাই করলাম। কোথায় গেল, স্যার নিচে। আর এই যে এই যে এটা হলো টোটাল কারেন্ট আলফা আই। আর মাল্টিপ্লাই করতে হবে অপোজিট ব্রাঞ্চ দিয়ে। তাহলে অপোজিট ব্রাঞ্চে দুইটা রেজিস্টার ছিল প্যারালাল, আর সি প্যারালাল আর ও, আর নিচে এই দুইটা যোগ হবে। এটা কি বুঝেছো, দেখো তো। জি স্যার। ঠিক আছে না, নাহলে একটুখানি পরে চিন্তা করে দেখো, যে সার্কিটটা কাছে থাকলে ক্লিয়ারলি বুঝে ফেলবে।
আচ্ছা, তাহলে আমরা এখানে আই এর মান আগেই পেয়েছি, দেখো। ও এখানে তুমি আরো কিছু একটু করে নাও, সিম্পলিফাই করে নাও। এই আলফার মান 1, সেটা 1 বসিয়ে নাও, আরো অনেক বড়, সেটাকে নেগলেক্ট করে নেই। তাহলে উপরে থাকলে কি, এখানে থাকলে হলো আই মাল্টিপ্লাই বাই আরসি, আর নিচে আর এল প্লাস আরসি। এইখানে এখন আই এর ভ্যালু বসাবো। আই এর ভ্যালু ছিল যেটা, আই এর ভ্যালু এখানে বসালাম। এইবার আই ওকে এই আই ইন দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে কি পাওয়া গেল, কারেন্ট গেইন পাওয়া গেল। কারেন্ট গেইনের ভ্যালু কত হলো, আর সি আর ই, আর নিচে এই যে দুইটা, নাকি দেখো তো, ঠিক আছে না? এখন ভোল্টেজ গেইনের জন্য আমরা কি চাই, আর সির ভ্যালু কি চাই বলো, বড় চাই না? আর সির ভ্যালুটা কম চাই। ভোল্টেজ গেইনের জন্য কেন কম চাই? বেশি চাই, বেশি চাই তো আমরা, বেশি বেশি? চাই। উপরে উপরে তো। হ্যাঁ বেশি চাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা। তাহলে এটা বেশি ধরে নিলাম, এই যে, ঠিক আছে, বড়। কার তুলনায় বড়, আর এল এর তুলনায় বড়। তাহলে এটা যদি আর সিটা যদি আর এল এর চাইতে বড় হয়, দেখো আর এল এর চাইতে আর সি বড়, তাই না? তাহলে আর এল কে নেগলেক্ট করলাম, আর সি থাকলো। আরসি কে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি স্যার। যোগ আকারে আছে যে, হ্যাঁ আমি হচ্ছে প্যারালাল না কনফিগারেশন প্যারালাল, ধরে নিয়েছিলাম। এখানে প্যারালালের কথা হিসেবে আসে নাই। এটা যেভাবে আসছে সেভাবে, আমরা তো ম্যাথমেটিক্স করে এটা পেয়েছি, তাই তো? এখন আমাদের জি সেই স্যার। ম্যাথমেটিক্যাল লজিক, একটা ছোট সংখ্যা বড় সংখ্যার সাথে যোগ হয়েছে, ছোটটাকে আমরা বাদ দিতে চাচ্ছি, ঠিক আছে? ঠিক একই ভাবে এই দুটার মধ্যে কে বড়, আরই বড়। আরই বড়। তাহলে আরই যদি বড় হয়, তাহলে এখানে ছোটটাকে বাদ দাও, তাহলে শুধু আরই থাকবে। আরই থাকে। তাহলে নিচে থাকলো কি, এই যে আর সি এবং আরই, ঠিক আছে? আর আর সি আরই কে যদি তুমি কানা কাটাকাটি করে কি পাও, 1। তাহলে 1 কমন, আসবে এই যে অলমোস্ট। কমন বেস, এই শোনো, কমন বেস এমপ্লিফায়ারে কারেন্ট গেইন 1 বা 1 এর থেকে একটু কম, এটা তো আমরা আগেও শিখেছিলাম, তাই না? অনেকবার বলা হয়েছে। কমন বেস এমপ্লিফায়ার, আমরা যদি শুধু ডিভাইসের মধ্যে থেকেও বলি, ইনপুট কারেন্ট কি, আই, আউটপুট কারেন্ট কি, আইসি, তাহলে কি হবে, কারেন্ট গেইন এটার সাথে, আইসি, আইসি তো হচ্ছে আলফা টাইমস আই আর কি, কারেন্ট গেইন 1। হ্যাঁ 1 এর মতো, 1 এর মতো। আইসি বড় না আই বড়? আইসি বড় হবে। এ কি বলছো, ইকুয়াল হবে না, আইসি ছোট, কারেন্ট আইসি গেইন তো 1। না সেটা ঠিক আছে, একদম যদি আমি এক্স্যাক্টলি হিসেব করি, কে বড়, আইসি বড় না আই বড়? আইই বড়। আই বড়। তাহলে ইনপুট কারেন্ট হলো আই বড়, আউটপুট কারেন্ট হলো আইসি ছোট। তাহলে কারেন্ট গেইন কি হয়, লেস দেন 1। জি স্যার। তাহলে এটা আমরা এখানে বের করেছি, আমি অ্যাপ্রক্সিমেটলি লিখেছি যে এটা অ্যাপ্রক্সিমেটলি 1। এই বড়, এই বড়। হ্যাঁ, তাহলে আমরা অ্যানালাইসিস শেষ করলাম, তোমরা এটা বাসায় দেখো, এখানে দেয়া আছে ভিডিওতে থাকলো এটা, না? আচ্ছা, নেক্সট এখানে একটা एग्जांपल আছে, एग्जांपलটা আমি ভিডিও করে দিচ্ছি, শুধু তোমরা দেখো। এই যে এই পেজ ভিডিও করলাম, এই পেজ করলাম, ঠিক আছে? এখানে এসি অ্যানালাইসিস শুরু হলো। এই তোমরা পজ দিয়ে দিয়ে এটা দেখবে। আমাকে নেক্সট ক্লাসে একটু বলবে তো যে এখানে কোনো ক্যালকুলেশনে ভুল আছে কিনা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সময় হলে আমি দেখাতাম, একটা কমেন্ট করার আছিল সুন্দর, আমি একটু রেজাল্টের উপর একটু কমেন্ট করি। হ্যাঁ, এই যে দেখো, ভোল্টেজ গেইনটা কিন্তু প্রায় আগের মতোই আছে। এটা অ্যানালাইসিস করলে এই যে ভোল্টেজ গেইন কত, 116, আর কমন ইমিটারের জন্য আমরা করেছিলাম সেটাও প্রায় এরকম পাওয়া গিয়েছিল, এর কাছাকাছি। কিন্তু কারেন্ট গেইনটা আমরা কি শিখেছিলাম, 1 এর কাছাকাছি হওয়ার কথা ছিল না? এই মাত্র কি শিখলাম, কমন বেস এমপ্লিফায়ারের কারেন্ট গেইন এর কাছাকাছি। 1 এর কাছাকাছি হওয়ার কথা, কিন্তু এক্স্যাক্টলি কত পেলাম দেখো, অ্যাপ্রক্সিমেটলি 0.4, 1 এর থেকে অনলি 0.4। ইনপুট ইম্পিডেন্স কত পেয়েছি, 26। তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল যে কমন বেজের ইনপুট ইম্পিডেন্স ভেরি লো, আউটপুট ইম্পিডেন্স মোটামুটি ভালো, আগের মতোই আছে, ভোল্টেজ গেইনও ভালো,
ঠিক আছে, তাহলে এই দুইটা প্রবলেম আছে। ইনপুট ইম্পিডেন্স কম হয়ে যাওয়া এটা কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম, আর আউটপুট এখানে কারেন্ট গেইনটাও কমে গেল, এটা একটা প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের সিঙ্গেল স্টেজ কমন কালেক্টর এমপ্লিফায়ার, তোমাদের কি এরপরে ক্লাস আছে? জি স্যার আছে। কয়টায়? 11টা। আচ্ছা, তাহলে আমি একটুখানি সময় নিই। আচ্ছা, কমন কালেক্টর এমপ্লিফায়ার। কমন কালেক্টর এমপ্লিফায়ারের অপারেশনের আগে সার্কিটটা একটু দেখে নিই। এই যে সার্কিট দেখো, এটাকে কমন কালেক্টর কিভাবে বললাম? ইনপুট দিয়েছি কোথায়? ইনপুট বেজে, বেজে। আউটপুট নিচ্ছে কোথা থেকে? ইমিটার থেকে। এমিটার থেকে। আর এখানে কোনো রেজিস্ট্যান্স ইউজ করা হয়নি। সেটা কমন। তো কালেক্টর হচ্ছে গ্রাউন্ডে। এটা গ্রাউন্ডে চলে যাবে। এই যে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করো, এখানে এটা শর্ট, এটা শর্ট, তাহলে এইটা ভিসিসিটা কি হবে? শর্ট হবে। শর্ট হলে তোমার এই টার্মিনাল কোথায় গেল? কালেক্টর টার্মিনাল গ্রাউন্ডে চলে গেল। আর এখানে এই দুইটা কি বায়াসিং রেজিস্ট্যান্স R1 এবং R2, এটা প্যারালালি কানেক্টেড হয়ে যাবে তার সাথে, বেজের সাথে। দেখো, তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি, এটা হলো আমার ইনপুট সিগন্যাল, এটা চলে গেছে বেজে, এই যে ইনপুট সিগন্যাল সরাসরি বেজে চলে গেল। আর বেজ থেকে একটা বায়াসিং রেজিস্ট্যান্স দিতে হবে, তাই না? এটা R1 প্যারালাল R2, আমরা এটাকে RB দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক না? RB দিয়ে। ট্রানজিস্টরের আউটপুটে কি থাকবে বলো? আউটপুটটা তো এবার ইমিটার হবে, তাই না? ইমিটার। জি স্যার, এটা দুইটা ইমিটারের রেজিস্ট্যান্স প্যারালাল আসবে। এই যে RE প্যারালাল RL চলে আসলো। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে এই ট্রানজিস্টরের কালেক্টরটা সরাসরি গ্রাউন্ডে চলে যাচ্ছে, কালেক্টরটা গ্রাউন্ডে চলে যাচ্ছে। তাহলে আমরা এখন মডেল যদি চিন্তা করি, কমন কালেক্টরের এই RE মডেলও একই রকম, এই বিটা RE হয়, আর এই পাশে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হলো কনস্ট্যান্ট কারেন্ট সোর্স আর একটা হলো আউটপুট রেজিস্ট্যান্স। এবার ইনপুট কারেন্ট কি বলো তো? আইবি না? জি স্যার আইবি। তাহলে এই জন্য আউটপুটে যাবে বিটা আইবি। এটা অ্যাপ্রক্সিমেটলি হয় বিটা আইবি, অ্যাকচুয়ালি হয় হলো কত মনে আছে? গামা আইবি। ওই যে মনে যদি থাকে তোমাদের ট্রানজিস্টরের কনফিগারেশনের তিনটার মধ্যে একটা আলফা বিটা আর একটা হলো গামা, কিন্তু গামা আর বিটা প্রায় সমান হয়, সেই জন্য এটা লিখলাম। আচ্ছা, তাহলে এইবার মডেলটা চিন্তা করো, বেস থেকে কোথায় গেল? একবার লিখেছি, এবার আমি মাঝখানে আর সিম্পলিফাই করিনি। হ্যাঁ, বেস টার্মিনালটা চলে যাবে কোথায়? ইমিটারে। আমরা জানি বেজ আর ইমিটারের মাঝখানে একটা কি থাকে? রেজিস্ট্যান্স থাকে, এই যে বিটা আরই। এটা থাকে ইমিটার সার্কিটে, কিন্তু বেজে ট্রান্সফার করলে বিটা দিয়ে মাল্টিপ্লাই হয়। আর এই টার্মিনালটা তো ইমিটার টার্মিনাল। ইমিটার থেকে তুমি যদি কালেক্টর পর্যন্ত যাও, যে কোনো সার্কিটে ইমিটার থেকে কালেক্টর পর্যন্ত গেলে, এই যে ইমিটার থেকে কালেক্টরে যদি যাই আমরা, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ধরো, এখানে একটা এখানে ইমিটার থেকে কালেক্টরে যদি যাই, তাহলে কি পাই? এই যে একটা কারেন্ট সোর্স, একটা রেজিস্ট্যান্স, তাই না? তাহলে এখানে আমরা একটা কারেন্ট সোর্স, একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। এই যে এটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স। এই সার্কিট থেকে মডেল বসিয়ে তোমাদের কিন্তু এগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, তা নাহলে কিন্তু বুঝতে পারবে না যে কিভাবে এই সার্কিট গুলো একটার পর একটা আসতেছে। সার্কিটটা যদি বুঝে বুঝে বসাইতে পারো, তাহলে কিন্তু তুমি ইকুয়েশন গুলো একটু চিন্তা করলে চলে আসবে। আচ্ছা, তাহলে এই সার্কিট থেকে আমরা অ্যানালাইসিস করব, অথবা একটা জিনিস চিন্তা করে নিতে পারো যে অপারেশন। আচ্ছা, অপারেশন যদি বলি, তাহলে এখানে আসো, বেজের যদি তোমার ইয়ে হয়, এই ইনপুট সিগন্যালের যদি পজিটিভ হাফ সাইকেল আসে, তাহলে বেজ ভোল্টেজ কি হবে বলো? বাড়বে। বাড়বে। বেজ ভোল্টেজ বাড়লে বেজ কারেন্ট বেড়ে যাবে, বেজ কারেন্ট বেড়ে যাবে। এখানে কিন্তু কালেক্টরে কোনো রেজিস্ট্যান্স নাই, আছে? না স্যার। কালেক্টরের রেজিস্ট্যান্স না থাকার কারণে আমরা আগের কথা বলতে পারি না যে বেস কারেন্ট বাড়লে কালেক্টর কারেন্ট বাড়বে, সুতরাং কালেক্টর ভোল্টেজ কমবে, ওগুলো বলার দরকার নেই। তুমি বলো বেস কারেন্ট বাড়লে এমিটার কারেন্ট কি হবে? বাড়বে। এমিটার কারেন্ট বাড়লে এই যে এখানে তো আউটপুট নিচ্ছ, এবার বলো আউটপুটটা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে ইনপুট সিগন্যাল যদি ইনক্রিজ করে, আউটপুট ভোল্টেজও ইনক্রিজ করে, ঠিক না?
জি স্যার। একইভাবে তুমি নেগেটিভ হাফ সাইকেল যদি চিন্তা করো তাহলে ইনপুটের ভোল্টেজটা কি হবে, কমবে। ইনপুট কমলে তোমার কি হবে, বেস কারেন্ট কমবে, বেস কারেন্ট কমলে ইমিটার কারেন্ট কমবে, ইমিটার কারেন্ট কমলে এখানকার ভোল্টেজ ড্রপ কি হবে, কমে যাবে। তাহলে এখানেও কোনো ফেজ ডিফারেন্স প্রডিউস হবে হলো না। না, তাই হবে না? না। তাহলে কয়টা কনফিগারেশন ট্রানজিস্টরের? তিনটা। তিনটার মধ্যে ফেজ ডিফারেন্স পাওয়া যাবে কোথায়? অনলি কমন ইমিটার এমপ্লিফায়ার উইল Common প্রডিউস emitter 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। এটা মনে রেখো। তাহলে এটা আমরা একটু দ্রুত এটা একটু দেখে ফেলি। আচ্ছা, এইখানে ইনপুট কি দিয়ে শুরু করেছি? ভিবি, ভিবি সমান কত হয় বলো তো? এই যে ভিবি, ভিবি সমান এখান দিয়ে কারেন্ট যাচ্ছে কত, খেয়াল করো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো, স্যার কোশ্চেন বলো। কমন ইমিটার কমনলি ইউজ হওয়ার পিছে কি ফেজ শিফটের কোনো ইম্পর্টেন্স আছে? কিছু কিছু ক্ষেত্রে আছে। তোমার যদি দরকার হয়, অনেক সার্কিটই আমরা দেখবো যেখানে আমাদের ফেজ শিফট প্রয়োজন। তো ফেজ শিফট যদি তোমার প্রয়োজন হয় তাহলে তোমাকে কমন ইমিটার ইউজ করতে হবে। কিন্তু না, কমন ইমিটারে যাওয়ার আগে আমি কনক্লুশনটা তোমাদের করে দিব, আগে এটা একটু স্টাডি করে নেই না, তা নাহলে তো তিনটা কম্পেয়ার করবে কিভাবে। ঠিক আছে, তাহলে এখানে তাকাও, ভিবি এর ভ্যালু বের করতে চাচ্ছি। ভিবি সমান কত, এখানে তুমি লুপ অ্যাপ্লাই করো। এই ভিবি সমান কত হবে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, কি কারেন্ট বলো? এই যে বেস কারেন্ট বেস আইবি। কারেন্ট আইবি, তাহলে আইবি মাল্টিপ্লাইড বাই বিটা আরই। তাহলে আমরা এই যে আইবি মাল্টিপ্লাইড বাই বিটা আরই, এখান দিয়ে যাচ্ছে কি কারেন্ট, এখান দিয়ে যাচ্ছে কি বলো? আই ই আই কারেন্ট যাচ্ছে। তাহলে আই আই পাবে কে কে, দেখো তো, আই কে কে পাবে? আর ই আর আর এল। আর এই যে আই আর এল প্যারালাল, ঠিক আছে, এটা প্যারালাল। এখন দেখো, এইখানে আই এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো? বিটা প্লাস 1 বিটা প্লাস আইবি। 1 আইবি। হ্যাঁ, তাহলে আইবি। আইবিটা কমন নিয়ে নিলাম। জি তাহলে স্যার। আইবিটাকে কমন নিয়ে নিলে এই আমি এই রেশিওটা বের করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে ভাগ করে দাও, ভিবি কে ভাগ করে দাও আইবি দিয়ে, এটা আসতেছে কিনা দেখো। এটা কিসের ভ্যালু চলে আসলো? এই বেস ইম্পিডেন্স। বেজ বেস। ইম্পিডেন্স। আর ইনপুট ইম্পিডেন্স তাহলে কত হবে? ইনপুট ইম্পিডেন্স হবে এখানকার জেডবি প্যারালাল আরবি, ঠিক না? এই জি স্যার। জেডবি প্যারালাল আরবি। তাহলে জেডবি প্যারালাল আরবি যদি করো তাহলে ভ্যালুটা এই যে এরকম আসবে, এই যে জেডবি প্যারালাল আরবি। আরবি এর ভ্যালু অলরেডি বের করেছো। এই আরবি এর ভ্যালু আমরা অলরেডি জানি, আর1 প্যারালাল আর2। এই যে এটা বায়াসিং থেকে আসছে, তাই না? আরবি সমান কি, আর1 প্যারালাল আর2। আচ্ছা, আর এখানে জেডবি এর ভ্যালু কত পেলাম? এই যে জেডবি কে অ্যাপ্রক্সিমেট করা হয়েছে। কিভাবে অ্যাপ্রক্সিমেট করা হয়েছে? বিটা প্লাস 1 কে বিটা লিখি আমরা, বিটা কমন নিয়ে নিলাম, ঠিক আছে? বিটা কমন নিয়ে নিলে এখানে কি হবে, আর ই প্যারালাল আর এল। আর এল। এখন আর এল যদি না কানেক্টেড থাকে, আচ্ছা এটা কোন অ্যাম্পলিফায়ারের কথা বলছি আমরা বলো তো? কমন কমিটার, কমন কালেক্টর। কালেক্টর। হ্যাঁ, কমন কালেক্টর। কমন কালেক্টর অ্যাম্পলিফায়ারের অধিকাংশ ক্ষেত্রেই এক্সট্রা লোড ইউজ করা হয় না। এটা এখন বললাম, কিন্তু সিচুয়েশন গুলো যখন আসবে তখন তোমরা এটা বুঝতে পারবে, ঠিক আছে? আমি এই জন্য ওইভাবে লিখেছি, দেখো, জেনারেলি আর এল ইজ নট ইউজড। আর এল যদি ইউজ করা না হয় তাহলে এই আর ই রেজিস্টারটাই এখানে লোড হিসাবে কাজ করে, ঠিক আছে? আর ইটাই লোড হিসাবে কাজ করে। তাহলে আর এল যদি না থাকে, আর এল ওপেন, ঠিক না? তাহলে ওপেন হইলে আমি এই সিম্পলি কি পাবো, আরই পাবো। তাহলে এইটা দেখো, এখন আর এল কে বাদ দিলাম, বিটাটা কমন নিলাম, থাকলো কি, বিটা ইনটু স্মল আর ই প্লাস ক্যাপিটাল আর ই, আর এই পাশে যেটা। তাহলে এটা কিসের ভ্যালু চলে আসলো? ইনপুট ইম্পিডেন্স। ইনপুট ইম্পিডেন্স। এই ইনপুট ইম্পিডেন্সটা দেখো তোমাদের কি মনে আছে কিনা, আচ্ছা কেউ মনে করতে পারো কিনা দেখি, যে কমন ইমিটারে ইনপুট ইম্পিডেন্স কত ছিল? সিম্পলিফাই করে শুধু বিটা আরই ছিল না স্যার? ভিটা আরই, এক্স্যাক্টলি ভিটা আরই, ভিটা আরই। আর কমন বেজে কত পেলাম সিম্পলিফাই করে? মনে করতে আরসি, পারো? আরসি বাই আরই। নো নো নো, ইনপুট 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 আরই, শুধু আরই, সিম্পলি আরই।
এই যে প্রথমে এখনো মুখস্থ নেই, ভুলে গেছো। এই যে জেড আর এই যে হারি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর এখন কি যেটা পাচ্ছি সেটা কেমন বলো তো? এখন পেলাম হলো কমন কালেক্টরের জন্য। কমন কালেক্টরের জন্য দেখো এই যে এটা। এখন বলো দেখি এই যে এই ইকুয়েশনটা দেখে এই তিনটার মধ্যে ইনপুট ইম্পিডেন্স কার বেশি হবে? বলতে পারছো না? এখন আসতেছে কেন? আরবি মানে R1 প্যারালাল R2। না, এই তিনটা বলতে আমি বলছি তিনটা কনফিগারেশনের মধ্যে। হ্যাঁ, আমি একটু ও সামারি আচ্ছা করার আচ্ছা। জন্য একটা কমন ইমিটার স্যার। কমন কালেক্টরের বেশি হবে না? হ্যাঁ, আচ্ছা, একটা হলো কমন, সরি পার্টনার সেকেন্ড। আমাদের একটা হলো কমন ইমিটার। কমন ইমিটারে যেটাই সমান কত পেলাম? যেটাই সমান পেলাম হলো বিটা, আর বিটা মাল্টিপ্লাইড বাই আর ই, তাই না? ইকুয়েশন দিয়ে লিখি এখানে যে, তারপরে হলো তোমার আই সমান কত? সমান হলো বিটা আর ই, এটা পেলাম, তাই না? আচ্ছা, কমন আরেকটু বড় করে দিই। কমন বেজের জন্য কি পেয়েছ? কমন বেজের জন্য জেড আই সমান কত পেলাম? ইনপুট ইম্পিডেন্স সিম্পলি, শুধু আরই, হ্যাঁ, শুধু আরই। আরই। আর এখন যেটা পেয়েছি সেটা আমি কপি করে নিয়ে আসি, একটু বড় তো। এখন পেলাম হলো কোন ট্রানজিস্টরের জন্য, কোন কনফিগারেশন? সিঙ্গেল স্টেজ কমন কালেক্টর। সিঙ্গেল স্টেজ কমন কালেক্টরের জন্য এই যে এটা পেয়েছি। এটা হলো কমন কালেক্টর। এখন দেখো এটাকে এইখানে দেখো আরই তো খুব ছোট, এর সাথে কিছু নাই, বুঝেই যাচ্ছে। কমন বেজের একটা ডিসিশন আমরা পেয়ে গেলাম। কমন বেজের ইনপুট ইম্পিডেন্স কি? স্মলেস্ট, তাই না? জি স্যার। এটা হলো, এইখানে আছে শুধু বিটা আরই, এখানে কিন্তু শুধু বিটা আরই না, দেখো আরই প্লাসের সাথে ক্যাপিটাল আরই আছে। আচ্ছা বলো তো এই দুইটার মধ্যে কোনটা বড় হয়? স্মল আরই বড় হয় না ক্যাপিটাল আরই বড় হয়? ক্যাপিটাল আরই। ক্যাপিটাল ক্যাপিটাল আরই। আরই বড় হয়। তাহলে এইখানে আসলে কি এটা যখন অ্যানালাইসিস করেছো এখানেও তোমার ওই দুইটা ছিল, আমি একটু লিখে দেখাই। আর ওয়ান প্যারালাল, ঠিক আছে, এইখানে হলো আর ওয়ান প্যারালাল আর টু এখানেও ছিল, ঠিক না? জি এদের স্যার। সাথে প্যারালাল ছিল হলো তোমার, এই প্যারালাল ছিল হলো বিটা আরই। আমরা এটারে নেগলেক্ট করে বলেছিলাম যে এত ছোট যেহেতু এই যে ইটা এখানে আরবি প্লাস এটাকে, আচ্ছা এই এটার এইটাকে আমরা এইভাবে বলা লিখছিলাম। হয়েছিল যে আরবি বেশি। হ্যাঁ, আরবি 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 ওইটা লেখার জন্য এই আরবি প্যারালাল, এই প্যারালাল তোমার কি বিটা আরই, এই বিটা আর ই, এইটাকে আমরা বলছিলাম যে আরবিটা অনেক বড়, ঠিক না? সেখান জি থেকে স্যার। আমরা লিখছিলাম হলো বিটা আর ই। তাহলে দেখা যাচ্ছে উপরের এক্সপ্রেশন আর নিচের এক্সপ্রেশনের এই বাম পাশের অংশটুকু কিন্তু সেমই, কিন্তু বিটা আর ই এখানে বড় হয়ে গেছে।
জি স্যার। এখানে ছিল স্মল আর ই কে বিটা দিয়ে মাল্টিপ্লাই করেছো, এখানে কি কোনটা দিয়ে মাল্টিপ্লাই করেছো? আর ই প্লাস ক্যাপিটাল আর ই। আচ্ছা, আমি এই ইকুয়েশনের মধ্যে দেখো এটাকে সিম্পলিফাই করি নাই কেন? আমি বলি নাই কেন যে এখানে এইটা অনেক ছোট, এইটা অনেক বড়? কারণ এইটা এখন আর অনেক ছোট থাকবে না। কারণ দুইটাকে ধরো আর এর মান 25, ঠিক আছে, আর ই না হয় নেগলেক্ট করলাম, ক্যাপিটালে আর ই তো আছে নাকি, বলো তো? জি স্যার, ক্যাপিটাল আর তো সিগনিফিকেন্ট ভ্যালিউ। সিগনিফিকেন্ট ভ্যালু, রাইট। এটা 1k হতে পারে। তো 1k যদি বিটাকে তুমি 50 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা কত কে হয়ে গেল? 50k হয়ে গেল। 50K। তাহলে এবার তো বরঞ্চ এই রাইট হ্যান্ড সাইডেই বড় হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে নাকি, আরবিটাই ছোট হয়ে যাচ্ছে। জি তাহলে এখন বলো তো আরবি কি রেজিস্ট্যান্স? বায়াসিং রেজিস্ট্যান্স। বায়াসিং রেজিস্ট্যান্সের ভ্যালু তো আবার অন্তত 10k অথবা প্যারালাল করার পরে 5k এরকম পাওয়া যাবে, তাই না? ঠিক না? জি স্যার। তাহলে এইখানে এটা যদি বিটা আরই হয়, এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে? ধরো বিটার ভ্যালু আমি 100ই ধরলাম, এটার জন্য একটু বড় করে ধরলাম। বিটার ভ্যালু কত ধরলাম? বিটার ভ্যালু 100। তাহলে মাল্টিপ্লাই করব কত দিয়ে? মাল্টিপ্লাই করব 25, ওই যে একটু আগে পেয়েছো এটা 26 এর মতো 25। তাহলে কত কে হইলো বলো? 2.5k। 2.5k, 2.5k। আর এটা হয়ে যাচ্ছে কত? এটা হয়ে যাচ্ছে স্মলেস্ট, এটা হয়ে গেল অনলি 25 ওহম, ঠিক আছে? আর এইটা তাহলে কত আসলো এতক্ষণ পর্যন্ত হিসাব করে কত পেলাম? আমাদের আরবি এর সমান পাওয়া যাবে, তাই না? আরবি এর সমান পাওয়া যাবে, অথবা আরবি এর চাইতে একটু কমবে, কমে গিয়ে প্যারালাল হওয়ার কারণে। এটা মনে করো তুমি 5k, বায়াসিং ঠিকঠাক মতো যদি করো আরো বাড়াইতে পারো। তাহলে এই তিনটা কনফিগারেশনের মধ্যে ইনপুট ইম্পিডেন্স কার বেশি হইলো এটা বলো? কমন কালেক্টর। কমন কালেক্টর। এটা মনে রাখতে হবে, অনেক কথা বললাম কিন্তু এটার জন্য। কারণ এই ইনপুট ইম্পিডেন্স বেশি হওয়ার কারণে এর কিছু স্পেশাল অ্যাপ্লিকেশন আছে। তখন এটা আসলে তখন বুঝতে পারবে যে এটা কমন কালেক্টরের বেশি, ইনপুট ইম্পিডেন্স বেশি। তাহলে আমি একটু দ্রুত যাই এবার। আউটপুট ইম্পিডেন্স ঠিক একইভাবে তুমি করো, হিসাব করো। এই যে এই টার্মিনালে আউটপুট ইম্পিডেন্স কনসিডার করতেছি। তাহলে আউটপুট ইম্পিডেন্স যদি জেড ও হয় কোন টার্মিনালে? এখানে। আচ্ছা, এখন যদি এখানে নাও আর এখানে নাও, যে কোনো জায়গায় নাও, সেম হয়ে যাবে না ইম্পিডেন্সটা? তাহলে তিনটাকে তুমি প্যারালাল হিসেবে নিতে পারো, এরপরে একই কনফিগার আসবে, রেজাল্ট আসবে। যেহেতু আর এল ইউজ করা হয় না আর আর ওটা বড়, তাহলে আউটপুট ইম্পিডেন্স কত হবে বলো? আরই হবে। ও এখানে এইটা অবশ্য এইটার ইফেক্ট চলে আসবে। একটু সংক্ষেপে বোঝানো যাবে না, একটু সময় লাগবে, 1-2 মিনিট সময় দাও। আচ্ছা, আউটপুট ইম্পিডেন্স বের করতে হলে ইনপুট সোর্সকে কি করতে হয়? শর্ট করতে হয়। শর্ট করতে হয়। গুড। তাহলে এটাকে ইনপুটটাকে শর্ট করে দিলাম, এই দুই টার্মিনালকে শর্ট করে দিলাম। আচ্ছা, এই দুইটা টার্মিনাল তুমি যদি শর্ট করো তাহলে আরবি কি হয়ে যাবে? আরবি থাকবে না, শর্ট হয়ে থাকবে যাবে। না, থাকবে শর্ট হয়ে না, যাবে। শর্ট হয়ে যাবে। তাহলে এই যে বিটা আর ইটা কি হবে? প্যারালাল হয়ে যাবে না? জি স্যার। জি তাহলে স্যার। এখানে দেখো এই যে বিটা আর ই প্যারালাল হলো কার সাথে? এই যে এটার সাথে নাকি? আবার এখানে সবগুলো রেজিস্ট্যান্স যদি তুমি নাও, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, সবগুলো চলে আসবে। আচ্ছা, আমরা এখন আউটপুট ইম্পিডেন্স বের করার জন্য এই যে এই কথাগুলো বলছি, আউটপুট ইম্পিডেন্স। তাহলে আউটপুট ইম্পিডেন্স এই যে দেখো, এখন এই যে আর ই, বিটা আর ই, এটা কোন সাইডে আছে? বেস সাইডে আছে না? দেখো এটা বেজের সাথে জি লাগানো স্যার। আছে। এখন বেস থেকে আমি এটা ইমিটার সাইডে নিয়ে যেতে চাই। তোমাদের কি মনে আছে কিনা যখন আমরা আর ই ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছিলাম, এই স্মল আর ই রেজিস্ট্যান্সটা ইমিটার সাইডেই ছিল, এটাকে বেস সাইডে ট্রান্সফার করার জন্য বিটা দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, মনে আছে? জি জি স্যার। স্যার। তাহলে এখন এখন আবার নিতে হলে বেস সাইড থেকে আবার নিয়ে যাই কোথায়? এমিটার ইমিটার সাইডে। সাইডে। তাহলে বিটাটা বাদ পড়ে যাবে। জি স্যার। তাহলে জি এই স্যার। কথাগুলো আমি এখানে লিখেছি, এই যে এখানে আমি লিখে দিয়েছি, এই যে এখানে কথাগুলো ডেসক্রাইব করা আছে, ঠিক আছে? Actually, এই যে এখানে দেখো, actually RE was in emitter terminal and we have transferred it to the base side by multiplying it with beta, ঠিক আছে? তাহলে এটা যখন ফিরে যাবে তখন আবার RE হয়ে যাবে। তাহলে RE যদি হয়ে যায় তাহলে এই যে চারটা রেজিস্ট্যান্স আমি প্যারালাল দিলাম, সবগুলো প্যারালাল দিলাম প্রথমে। এখন একটা একটা করে আসি, যে RL ইউজ হয় না, তাই না? বলো, কমন কালেক্টরের জন্য RL ইউজ হয় না।
আর এদিকে আরওটা কি ভেরি অনেক বড়। অনেক বড়, তাহলে প্যারালাল থাকার কারণে এই আরও চলে গেল, বাদ চলে গেল, আর আর এল ইজ নট ইউজ, তাহলে থাকলো কে কে প্যারালাল বলো। স্মল আরই প্যারালাল উইথ এখন ক্যাপিটাল তুমি আরই। আমাকে একটা একটা করে বলো, কমন ইমিটারে সরি হ্যাঁ কমন ইমিটারে আউটপুট ইম্পিডেন্স কত ছিল? ভুলে গেছে আমার। শুধু আরসি। শুধু আরসি, হ্যাঁ। এই কমন ইমিটারে আউটপুট ইম্পিডেন্স ছিল জেড ও আবার এটা হ্যাঁ জেড ও সমান ছিল কত? শুধু আর সি। আচ্ছা, কমন একটু একটু কি পড়লাম, কমন বেস, সেখানেও জেড ও সমান কত ছিল? শুধু আরসি। শুধু আরসি ছিল, শুধু আরসি ছিল। এখন যেটা আসতেছে সেটার নাম কি? কমন কালেক্টর। আচ্ছা, কমন কালেক্টরে জেড ও কত পেলাম দেখুন তো একটু বলো, কত? আরই আরই আর ই প্যারালাল আর ই ক্যাপিটাল আর ই। ক্যাপিটাল আরই। আচ্ছা, এই ক্যাপিটাল আর এর ভ্যালু কত হয় একটু বলো দেখি আমাকে। আর এর ভ্যালু কত হইতে পারে? আমরা যেগুলো ইউজ করেছি 1K 1.5K যত एग्जांपल করেছো এরকম ছিল, তাই না? কিন্তু যখন এটা কমন ইমিটার এমপ্লিফায়ার হবে, সরি কমন কালেক্টরের জন্য তোমার RE will be very small, ঠিক আছে? এটা ভেরি স্মল। কেন? এটাই লোড। এগুলো পরে যখন ধীরে ধীরে ইলেকট্রনিক্স এর কোর্স শেষ হবে তখন এগুলো পাবে। এই আরইটা তোমার ছোট হবে, সেই জন্য চাইলেই আমরা এখানে কি করতে পারবো না, অ্যাপ্রক্সিমেশন নিতে পারবো না। হ্যাঁ অ্যাপ্রক্সিমেশন করে আমি এই স্মল আরই কনসিডার করতে পারবো না। তাহলে এটা তোমার কত থাকবে? এটা স্মল আরই আরই প্যারালাল ক্যাপিটাল আরই। প্যারালাল তোমার এই ক্যাপিটাল আরই দুইটাই থাকবে। তাহলে প্যারালাল করলে এই দুইটাকে প্যারালাল করলে তোমার কি হবে বলো তো? স্মল আর এর ভ্যালু সে 100 ওহম, এখন আরো কমে যাবে না? জি স্যার। আবার একটু আগে কত দেখেছো, এখানে লিখেছো কত কত ওহম, এটা আর এর ভ্যালু কত ওহম? 25। 5 ওহম। তাই 25 ওহম, তাহলে আরো যদি কমে যায় তাহলে এটা কত ওহমের মতো হইতে পারে? এই 15 থেকে শুরু করে 15 টু 100 ওহম, নট মোর দেন দিস, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা ডিসিশন বলো তো আমাকে, যে আউটপুট ইম্পিডেন্স কোন কনফিগারেশনের জন্য সবচেয়ে কম? কমন কালেক্টর। কমন কালেক্টর। এরও স্পেশাল কমন অ্যাপ্লিকেশন কালেক্টর। আছে, ঠিক আছে? এটারও স্পেশাল অ্যাপ্লিকেশন আছে। আমার মনে হয় আর সময় নেওয়া ঠিক হবে কি দিবা? এটা একটুখানি আমি করে দিই, হ্যাঁ রেকর্ড করে দেই, তোমরা বাসায় এই ইকুয়েশন গুলো দেখো। প্রথমে তো আমার সার্কিট গেল, এই সার্কিট রেকর্ড হলো। এইটা হলো তোমার ইনপুট ইম্পিডেন্স, অলরেডি আমি এটা ডিসকাস করেছি। আউটপুট ইম্পিডেন্স সেটাও ডিসকাস করলাম। বাকি থাকলো ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইনের এই ইকুয়েশন গুলো দেখবে, হ্যাঁ দেখে 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 দেখে। এই আমার ক্লাস কটা পর্যন্ত? 10:30 না নাকি? জি জি স্যার। স্যার 10:30। ও তাহলে তো আই হ্যাভ এনাফ টাইম, ঠিক আছে? তাইলে আমি শেষ করি। আমি ভাবতেছি আমার ক্লাস 10টায় শেষ। তোমরা বলো না কেন যে স্যার টাইম আছে? আচ্ছা, তাহলে ইনপুট গেইন আমরা এখন ভোল্টেজ গেইন ক্যালকুলেট করবো না? ভোল্টেজ গেইন এই ইকুয়েশন দেখো অলরেডি তুমি বের করেছো, ভিবি, ঠিক না? এটা আমরা বের করেছি না? জি স্যার। এটা বের করেছি। আর আউটপুট ভোল্টেজ কে বের করেছি। আউটপুট ভোল্টেজ বের না করলে আমরা দেখি আউটপুট কারেন্টটা কি। এখানে এই কারেন্টটার নাম কি? আই। আই কারেন্ট যাচ্ছে কোথা দিয়ে? এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। পোলারিটি ঠিকই আছে, উপরে প্লাস। তাহলে আউটপুট ভোল্টেজ সমান কত হবে? আই মাল্টিপ্লাইড বাই এই যে আই মাল্টিপ্লাইড বাই আর ই প্যারালাল আর এল, ঠিক না? না হলে খেয়াল করে তাহলে ইকুয়েশনটা মনে রেখো, আই মাল্টিপ্লাইড বাই আর ই প্যারালাল আর এল। দেখো এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এই যে আই, এই দুইটা প্যারালাল হয়ে আছে না? কিন্তু ভোল্টেজটা এখানে মেজার করতেছো, আউটপুট ভোল্টেজটা। বুঝছি স্যার।
বুঝছো? তাহলে এখন আমরা আউটপুট ভোল্টেজ পেয়ে গেলাম। এখন আই সমান কত আবার? বিটা প্লাস 1 বিটা আইবি। প্লাস 1 আইবি। এখন এখান থেকে তুমি আইবির ভ্যালু দাঁড়াও কি করেছে তো এখানে, এই দুইটার মধ্যে আমি ভোল্টেজ গেইন বের করব। তাহলে এই আউটপুট ভোল্টেজকে এই 35 কে 34 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, 34 দিয়ে ডিভাইড করব, তাহলে নিচে এটা চলে যাবে। তাহলে একটা কমন টার্ম আছে এখানে, দেখো এই যে নিচে আছে হলো তোমার, উপরে আছে আইবি, এখানে একটা আইবি, আইবি কমন নিলাম। তাহলে নিচে কি থাকলো বলো? বিটা স্মল আর ই, এখানে অবশ্য একটা লাইন লেখা হয়নি, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে এইটা থাকবে। কি কি থাকবে বলো? বিটা স্মল আর ই, এখানে বিটা প্লাস 1, তারপরে আর ই প্যারালাল আর এল। বিটাকে এবার অ্যাপ্রক্সিমেট করে কেটে দেব না? কেটে দিয়েছি, হ্যাঁ 1 করে বিটাকে 1 করলাম, 1 করলাম। তাহলে বিটাকে তুমি যদি 1 ধরো তাহলে উপরে কি থাকবে? বিটা, আর এখান থেকে বিটা কমন যাবে, সেটা কেটে যাবে। এখানে 3-4টা লাইন আর কি স্কিপ করা হয়েছে, বুঝতে পেরেছো? এটার থেকে এইটা আসলো, এটা নিজেরা বুঝো। এখানে এই অ্যাপ্রক্সিমেশন এটা করা হয়েছে। কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এখন নিচে যেই এক্সপ্রেশনটা পেয়েছো ভোল্টেজ গেইন সমান এটা হলো, তাহলে এই ভোল্টেজ গেইনটা কি একের চাইতে বড় না ছোট হবে? ছোট হবে তো। ছোট হবে না? এটা একের চাইতে ছোট হবে। আমরা যদি আরএল কে আবার নেগলেক্ট করি, যেহেতু কমন কালেক্টরে আরএল ইউজ করা হয় না, তাহলে এইটা হবে, এই যে উপরে যাবে ক্যাপিটাল আর ই, নিচে হলো স্মল আর ই প্লাস আর, এটা লেস দেন 1। আর কারেন্ট গেইনের এক্সপ্রেশনটা তোমার এইটাতে, কারেন্ট গেইনের এক্সপ্রেশনটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু এক্সপ্লেইন করতে হবে ভালো মতো। ক্যালকুলেশন কিন্তু আগের মতোই। এইখানে তোমরা দেখে দেখে বলো, এই যে ইনপুট কারেন্ট এসে কার কার মধ্যে ভাগ হচ্ছে, আইবি। এবং আমরা ধরে নিই জেডবি, তাই না? আইবি এবং জেডবির মধ্যে ভাগ হচ্ছে এটা ধরে। তাহলে ইনপুট কারেন্টটা আইবি এবং এই যে আরবি এবং জেডবির মধ্যে ভাগ হচ্ছে, দেখো ঠিক না? জেডবি কেন? এখানে যা আছে সবকিছু তুমি বাদ দিয়ে এই দুই টার্মিনালের মাঝখানে যদি রেজিস্ট্যান্স চিন্তা করো, সেই রেজিস্ট্যান্সের নাম কি দিয়েছিলাম? জেডবি। জেডবি। তাহলে আমি জেডবির মধ্যে আর আরবির মধ্যে এই ইনপুট কারেন্টটাকে ডিভাইড করব, তাই তো? আই ইন উইল বি ডিভাইডেড বিটুইন ক্যাপিটাল আরবি এন্ড ক্যাপিটাল জেডবি, এই দুটো। আর জেডবির ভ্যালু কিন্তু অলরেডি বের করেছো, এই যে দেখো বের করেছো না? জি স্যার। এই জেডবি আরো সিম্পলিফাই করে এটা বের করে দিয়েছি। তাহলে এই দুইটার মধ্যে ডিভাইড হবে এবার, মানে জেডবির ভ্যালুটা এখানে বসাবো আমি। তাহলে এই যে জেডবির ভ্যালুটা বসিয়েছি, বিটা কমন নিয়ে এই যে, ঠিক আছে কিনা? এখানে আর এল আমরা পরে নেগলেক্ট করব, আগে পর্যন্ত থাকুক। আচ্ছা, আউটপুট কারেন্টটা কোন টার্মিনাল দিয়ে যাচ্ছে? এই মুহূর্তে তুমি যদি বলো আউটপুট কারেন্ট হলো আমার এই যে এটা আরএল, তাহলে এই কারেন্টটা ইমিটার কারেন্ট আই will be divided between capital RE and RL, তাই না? জি স্যার। তাহলে দুটার মধ্যে ডিভাইড করে দাও। তাহলে দুটার মধ্যে ডিভাইড করে দিলে আউটপুট কারেন্ট কত হবে? এই যে আই আর ই, এটা ডিভাইড করব। আমরা কোনটা চাই? আউটপুট আরএল এরটা চাই। আরএল এর চাচ্ছি বলে এই ক্যাপিটাল আর ই দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন আই সমান কি? এই বিটা প্লাস বিটা প্লাস 1 আইবি। আইবি। এখানে আইবির ভ্যালুটা বের করে ফেলেছে, ঠিক না? এখানে আরই থেকে আরবি হয়ে গেল কেন? আর ই থেকে আর বি হয়েছে কেন সেটা তো ভুল হয়েছে। এটা আর বি হবে কেন? আরবিতে হবে না। আরই হবে না স্যার? দাঁড়াও দাঁড়াও এক মিনিট, না না ঠিক আছে, এটা এটা কার ভ্যালু? এক মিনিট, আউটপুট কারেন্ট, হ্যাঁ এটা ঠিক আছে, এটা আর ই থাকবে। আমি একটু ঠিক করে নিই, ইকুয়েশন কত? এটা 37 না? ইকুয়েশন 37 এ ছিল কি জানো? নিচের লাইনটা স্যার। নিচের লাইনটা 37 স্যার উপরটা, উপরটা।
এইখানে না, এইটাতে লিখেছিল ব্যাংক অ্যাকাউন্ট, সেটা আর ই আর ই। আচ্ছা, তাহলে এখানে এটা আর ই না, তাহলে এখন আমি কিসের ভ্যালু বসাবো? আইবি এর ভ্যালু। আইবি এর ভ্যালু বসাবো। এইটা ছিল আইবি, এখানে আরেকটু এলোমেলো আছে। এইটা তোমার আর ই থাকবে, যেহেতু আর বি না, এটা এটা কি না, ঠিক আছে। তো এইটাকে ফলো করা হয়েছিল পরে। এখানে একটু ভুল হয়েছে, দেখো তো, এখানে একটু ভুল আছে, চেক করি আমি। হ্যাঁ, এইখানে আমার ইনপুট কারেন্টের এইটা আমাদের আইভি এর ভ্যালু বসবে তো, তাহলে এইটা আই ঠিকই থাকবে। এইটা হবে হলো এই যে এইটার থেকে আসবে, এখানে হবে এটা, এখান থেকে আমরা করি। আচ্ছা, আমরা এইটা আউটপুট কারেন্ট পেলাম। ওই যে কে যেন ভুল বের করেছে, এটা আর ই থাকলো। শুধু আমি কি করলাম, আই এর ভ্যালুটা এই বিটা প্লাস 1 আইপি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। নিচে যা আছে তা থাকলো। এইখানে দেখো কার ভ্যালু বসাতে চাচ্ছি আমি, এখানে কার ভ্যালু বসাবো? আইবি এর ভ্যালু। তাহলে আইবি এর ভ্যালু এই পুরো টার্মটা বসিয়ে দাও, এই পুরো টার্মটা এই পর্যন্ত বসালাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে এখন কি হলো, তোমার আউটপুট কারেন্ট গেইনটা বের হয়ে যাবে। দেখো এই আই ইনটাকে আমি এই লেফট হ্যান্ড সাইড কে ভাগ করে দিলাম আই ইন দিয়ে, তাহলে উপরে চলে গেল আই ও, নিচে চলে আসলো কি আই ইন। তাহলে যা আছে একটা একটা করে আমরা সিরিয়ালি লিখি। বিটা প্লাস 1 এখানে হলো আর ই, আর এখানে হলো আর বি, ঠিক না? বিটা প্লাস 1 আর বি একটু আগে পরে আছে, অসুবিধা নেই। আর এখানে কি হবে দেখো, আর ই প্লাস আর এল মাল্টিপ্লাইড বাই এই ফুল টার্মটা, এই পুরো টার্মটা। এখন এইটা হলো তোমার এক্সাক্ট কারেন্ট গেইন। এখন এটাকে তুমি যদি অ্যাপ্রক্সিমেট করো ধীরে ধীরে, তাহলে কি আসে দেখো। এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে কাকে আমরা ইউজ করি না বলতো? আর এলটাকে ইউজ করি না, তাই তো? জি স্যার। আর এলটাকে ইউজ করব না। তা আর এল যদি ইউজ না করো, তাহলে ওখানে কিন্তু কারেন্ট আর ডিভাইড হবে না। তোমরা কিন্তু এই লজিকে যেও না আবার যে স্যার এখানে আর এল তো আমরা ইউজ করি না, তাহলে আর এল তো ওপেন, তাহলে আর এল যদি ওপেন থাকে তাহলে তো এটার সাথে আর এল হয়ে যাবে ইনফিনিটি, আর এই আর ই বাদ পড়বে। দেখো ম্যাথমেটিক্যাল একটা লজিক দেখো, যে আমি আর এল কে কি চিন্তা করেছি, ওপেন। ওপেন মানে কি? জিরো। না, রেজিস্ট্যান্স ওপেন মানে কি? ও আচ্ছা, ইনফিনিটি। ইনফিনিটি। হ্যাঁ, তাহলে এখানে ইনফিনিটি যদি হয় তাহলে ইনফিনিটির সাথে কিছু যোগ করলে সেটা ইনফিনিটি থাকবে, আবার ইনফিনিটির সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেটা কি হবে, ইনফিনিটি থাকবে। ইনফিনিটি কোনো থাকবে। সংখ্যাকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি হবে, জিরো। জিরো হয়ে যাবে। তাহলে সেই লজিক না, লজিকটা হলো কি, লজিকটা হলো যদি তোমার আউটপুটে এই রেজিস্ট্যান্সটা না থাকে, কোথায় আরএল না থাকে, তাহলে এই মিটার কারেন্ট ডিভাইড হবে না। মিটার কারেন্ট কোথা দিয়ে পাস করবে, এই আর ই দিয়েই ফ্লো করবে, ঠিক আছে। আর যদি ফ্লো করে তখন তোমার এই ভোল্টেজ ডিভাইডারটা ইউজ করতে হবে না। আউটপুট কারেন্ট সমান তখন কত হয়ে যাবে, আই ই। আউটপুট কারেন্ট সমান কত হবে, এই দেখো আউটপুট কারেন্ট তখন কত হবে, সিম্পলি আই হবে, ঠিক আছে। আউটপুট কারেন্ট যদি সিম্পলি আই হয়, আই সমান কত বলবো আমরা, এই যে বিটা প্লাস 1 আইবি। আইবি এর ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে এই টার্মটা থাকলো না। দেখো উপরে কি কি টার্ম বাদ পড়লো, আর ই, নিচে হলো আর ই প্লাস আর এল, এই যে এখান থেকে আর ই বাদ পড়লো, আর নিচের কি কি বাদ পড়লো, এই যে এইটুকু বাদ পড়লো, ঠিক আছে, যদি লোড না থাকে। আচ্ছা নেক্সট আসো, এখানে লোড যদি না থাকে তাহলে আমাদের এখানে কি আসবে, সিম্পলি আর ই হবে। তাহলে এখানে যদি এখন এই দুইটার মধ্যে বড় কে বলো তো, এমনিতে বলো যে এই স্মল ক্যাপিটাল আর ই আর স্মল আর এর মধ্যে কে বড়, ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর ই। তাহলে এখান থেকে যদি আমি একটু নেগলেক্ট করি, ঠিক আছে, যে এইখানে আমি
এটাকে নেগলেক্ট করলাম, তাহলে নেগলেক্ট করলে কি হলো, এটা একটু ছোট হয়ে গেল, তাই না? তাহলে এই ছোট রেজিস্ট্যান্সটাকে যখন এখন বিটা দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে ধরে নিলাম এখানকার রেজিস্ট্যান্সটা এই বিটা ইনটু এই টার্মের ভিতরে যা আছে সবাই ছোট। কার চাইতে ছোট বলো? আরবির চাইতে ছোট। কিভাবে আবার বলি আমি, দেখো এইখানে আর এল নাই, তাহলে থাকলো কে? আরই থাকলো। আর ই, ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর এর সাথে ছোট এটা যোগ করলাম না, এখন ক্যাপিটাল আর কে মাল্টিপ্লাই করলাম কত দিয়ে? বিটা দিয়ে। বিটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে যেই টার্মটা হলো সেই টার্মটা কার চাইতে ছোট? এই আরবির চাইতে ছোট। আরবি তো আমাদের বায়াসিং সার্কিটের ভ্যালু। এই যে এই দেখো এখানে লিখেছি ইফ ভেরি লার্জ, ঠিক আছে, ইফ আরবি ইজ ভেরি লার্জ। আরবি যদি ভেরি লার্জ হয় এখানে কোনটা থাকবে, কোনটা বাদ পড়বে? আরবি থাকবে, এই যে এই আরবি থাকবে। তাহলে এখানকার আরবি আর এই আরবি কেটে যাবে, আরবি আরবি কেটে গেল, আর আমাদের আরএল না থাকার কারণে এই টার্মটা আগেই আমরা নেগলেক্ট করেছিলাম, ঠিক আছে? তাহলে আউটপুট মানে কারেন্ট গেইন কত হইলো বলো? শুধু বিটা প্লাস 1 থেকে যায় না? +1। তাহলে এই যে কমন কালেক্টর এমপ্লিফায়ারের কারেন্ট গেইনটা খুব বেশি হয়। ভোল্টেজ গেইন, কমন কালেক্টরের অ্যাডভান্টেজ কি কি, এটা সামারি করলে এর ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই, আউটপুট ইম্পিডেন্স ভেরি লো, কারেন্ট গেইন ভেরি হাই। এই তিনটা কন্ডিশনের জন্য কমন কালেক্টর এমপ্লিফায়ার ইউজ হয়। এটার যদি ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই হয়, আউটপুট ইম্পিডেন্স ভেরি লো হয়, এটা ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য ইউজ হয়। আর যদি কারেন্ট গেইন খুব বেশি হয় তাহলে কারেন্ট এমপ্লিফাই করার কাজে এটা ইউজ হয়, ঠিক আছে? আর কমন বেজ এমপ্লিফায়ার তাহলে কি কারণে ইউজ হয়? কমন বেজের অ্যাপ্লিকেশন খুব বেশি নাই, কারণ যেখানে অনেক বেশি তোমার ভোল্টেজ গেইন দরকার হয় সেখানে কমন বেজ ইউজ হয়। তবে কমন বেজের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ভালো, পরবর্তীতে আমরা এটা পড়ব। তাহলে সবচেয়ে বেশি ইউজ হবে কোনটা? কমন ইমিটার, কারণ এর ইনপুট ইম্পিডেন্স হাই, হুইচ ইজ ভেরি গুড, আউটপুট ইম্পিডেন্স ভেরি লো, এটাও আমরা এক্সপেক্ট করি। একটা অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স বেশি হবে, আউটপুট ইম্পিডেন্স কম হবে, এটা হলো আমার রিকোয়ারমেন্ট। ভোল্টেজ গেইন বেশি হবে, কারেন্ট গেইন বেশি হবে। তাই বলো তো কোন অ্যাম্পলিফায়ার আমার এই তিনটাই মোটামুটি কনফার্ম করেছে? কোন অ্যাম্পলিফায়ার তিনটা কনফার্ম করেছে? আউটপুট কম না, আউটপুটটা বেশি কমন ইমিটারের, কিন্তু ইনপুট ইম্পিডেন্স হাই। কমন ইমিটারের ইনপুট ইম্পিডেন্স কি? হাই বলবো না, মিডিয়াম, ঠিক আছে? কমন ইমিটারের ইনপুট ইম্পিডেন্স কি? এই যে মোটামুটি মিডিয়াম, তাই না? এটা মিডিয়াম। আর কমন ইমিটারের ভোল্টেজ গেইনও পাওয়া যায়, একটু কারেন্ট গেইনও পাওয়া যায়, সেই জন্য এটা ভালো। আর কমন বেজ যদি বলো, কমন বেজের সমস্যাটা কি? সমস্যা হলো ভোল্টেজ গেইন পাওয়া যায় কিন্তু কারেন্ট গেইন পাওয়া যায় না, ঠিক আছে? কমন বেজের, আর কমন বেজের হলো তোমার ইনপুট ইম্পিডেন্স খুব লো, এটা ভালো না। কোথাও কোথাও এটা কাজে লাগে, অন্য কোনো কারণে কাজে লাগে খুব কম। আচ্ছা, ইনপুট ইম্পিডেন্স কার সবচেয়ে বেশি? কমন কালেক্টর। কমন কালেক্টর। সবচেয়ে কম কার? কমন কালেক্টর। কমন বেজ, কমন বেস। মিডিয়াম কার? কমন ইমিটার, কমন। আউটপুট ইম্পিডেন্স সবচেয়ে কম কার? কমন কালেক্টর, কমন কালেক্টর। আর বাকি দুইটার মোটামুটি সেম, তাই তো? এবার আসো, ভোল্টেজ গেইন সবচেয়ে কম কার? কমন বেস। ভোল্টেজ গেইন সবচেয়ে কম। কমন বেজ, ভোল্টেজ গেইন Common- সবচেয়ে কম কার? কমন কালেক্টর, কমন কালেক্টর। কমন কালেক্টর। আর বাকি দুইটার ভোল্টেজ গেইন প্রায় কাছাকাছি। কমন বেস এবং কমন ইমিটারের ভোল্টেজ গেইন প্রায় কাছাকাছি। এবার আসো, কারেন্ট গেইন সবচেয়ে কম কার? বলো। কমন ইমিটার, হুম,
কমন Common বেস base. কমন বেস। কমন বেস। আর কারেন্ট গেইন সবচেয়ে বেশি হলো কমন কালেক্টরে। এগুলো তোমরা সব পড়ে একটু সুন্দর করে সামারি করো, ঠিক আছে? তা না হলে কিন্তু মনে রাখতে পারবো না, বেস লেগে যাবে। তাহলে এই পর্যন্ত থাকুক আজকে। তোমরা পড়াশোনা করো নাকি? স্যার করি, ভুলে যাই। হ্যাঁ, তাহলে এই যে একটা এই যে যে পর্যন্ত আমরা পড়লাম এর মধ্যে যত এক্সাম্পল আছে, করে দেয়া এক্সাম্পল, সেগুলো একটু নিজেরা ভেরিফাই করে দেখো যে আমরা যা পড়েছি তার সাথে মিল আছে কিনা, আর আমি কি কি ভুল করেছি সেটা একটু ফাইন্ড আউট করো, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। Okay.